ইতিহাসের জবানবন্দি। আজ জানবেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বই মূলধারা ৭১-এর পঞ্চদশ পর্ব। মুক্তিযুদ্ধে সম্পূর্ণ ৯ মাসের একটি প্রামাণ্য দলিল হিসেবে বইটি ব্যাপক সমাদৃত। লেখক মইদুল হাসান মুক্তিযুদ্ধকালীন সময় দেশের অভ্যন্তরীণ অবস্থা, বহির্বিশ্বের ভূমিকা এবং বিশেষ করে প্রবাসী অস্থায়ী সরকারকে ভারত কতটুকু এবং কিভাবে সহযোগিতা করেছে তার সম্যক ধারণা বইটির মাধ্যমে তথ্য সমৃদ্ধ করে তুলে ধরেছেন। মুজিবনগর সরকারের আনুষ্ঠানিক সূচনা নিয়ে প্রচারণা থাকলেও যুদ্ধকালীন সময়ে ভারতে অবস্থানরত এই সরকারের ভূমিকা নিয়ে অনেকের ধারণাই অস্পষ্ট। বিশেষ করে শেখ মুজিবের অনুপস্থিতিতে লেখক তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ঘনিষ্ঠ সহযোগী হওয়ার সুবাদে কিভাবে তিনি এই যুদ্ধে রাজনৈতিক নেতৃত্ব দিয়েছেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়েছেন, বিশেষত মুজিব বাহিনী সহ আওয়ামী লীগের অনেক নেতৃস্থানীয় নেতাদের ভারতে অবস্থানকালে পারস্পরিক কলহ, বিশৃঙ্খলা ও বিতর্কিত ভূমিকাগুলো মোকাবেলা করে যুদ্ধকে বিজয়ের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছেন তা খুবই সচেতন ও নিরপেক্ষভাবে ইতিহাসের পাতায় তুলে ধরার যথাসাধ্য চেষ্টা করেছেন। মূলধারা ৭১, বইটি পাঠ করছি আমি মাহমুদুল হাসান। অধ্যায় ২১, ডিসেম্বর। ৩রা ডিসেম্বর বিকেলে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কলকাতার এক বিশাল জনসভায় বক্তৃতা দানকালে ভারতের বিভিন্ন বিমান ঘাঁটিতে পাকিস্তানের বিমান আক্রমণ শুরু হয়। অবিলম্বে তিনি দিল্লি প্রত্যাবর্তন করেন। মন্ত্রিসভার জরুরি বৈঠকের পর মধ্যরাত্রির কিছু পরে বেতার বক্তৃতায় তিনি ঘোষণা করেন, এতদিন ধরে বাংলাদেশে যে যুদ্ধ চলে আসছিল তা ভারতের বিরুদ্ধে যুদ্ধে পরিণত হয়েছে। ২৩শে নভেম্বর ১০ দিনের মধ্যে যুদ্ধে অংশগ্রহণের জন্য ইয়াহিয়ার যে বাসনা ব্যক্ত হয়েছিল এবং ওই একই দিনে তাজউদ্দিন তার বেতার বক্তৃতায় ঘটনা বিকাশের যদ্রূপ সম্ভাবনা উল্লেখ করেছিলেন, অবশেষে সেইভাবেই মুক্তিযুদ্ধের শেষ অঙ্কের শুরু হয়। ৪ঠা ডিসেম্বর বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এক জরুরি লিপিতে ভারতের প্রধানমন্ত্রীকে জানান, পাকিস্তানের সর্বশেষ আক্রমণের সমুচিত জবাব প্রদানে ভারতীয় বাহিনী এবং বাংলাদেশ মুক্তি বাহিনীর মিলিত ভূমিকা সফলতর হতে পারে যদি এই দুটি দেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। ভারত ও বাংলাদেশ স্থলবাহিনীর মিলিত প্রত্যাঘাত, ভারতীয় বিমান বাহিনীর আক্রমণ ও নৌবাহিনীর অবরোধের মাধ্যমে পূর্বাঞ্চলে যুদ্ধের চরিত্র ৪ঠা ডিসেম্বর থেকেই আমূল পরিবর্তিত হয়। পূর্ববর্তী ৭ সপ্তাহ ধরে মুক্তিযোদ্ধাদের নিরবচ্ছিন্ন তৎপরতা এবং ভারত ও বাংলাদেশের মিলিত বাহিনীর তীব্রতর সীমান্ত চাপের ফলে সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই পাকিস্তানি বাহিনী বিরামহীন তৎপরতার দরুন পরিশ্রান্ত, বৈরী পরিবেশ ও অতর্কিত গোপন আক্রমণের ভয়ে শঙ্কিত, দীর্ঘ সীমান্ত জুড়ে বিস্তৃত হওয়ার ফলে দুর্বল ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিটে খণ্ড বিখণ্ড এবং স্বচ্ছ রাজনৈতিক লক্ষ্য ও সামরিক সাফল্যের অভাবে হতোদ্যম হয়ে পড়েছিল। ৭ সপ্তাহ ধরে সংঘর্ষের পরিসর ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়া সত্ত্বেও এর পরিণতি ও লক্ষ্য সম্পর্কে পাকিস্তানি নেতৃত্বের উপলব্ধি ছিল ভ্রান্ত। তাদের প্রতিরক্ষার কৌশল ছিল অবাস্তব, বিমান ও নৌশক্তির সামর্থ্য ছিল নগণ্য এবং নেতৃত্বের পেশাগত মান নিম্ন। দখলদার সৈন্যদের যুদ্ধ পরিশ্রান্ত ও হতোদ্যম করে তোলার পর মুক্তিবাহিনীর ৮ মাস দীর্ঘ সংগ্রামকে চূড়ান্তভাবে জয়যুক্ত করার লক্ষ্যে ৪ঠা ডিসেম্বর থেকে ভারতীয় স্থলবাহিনীর সম্মুখ অভিযান শুরু হয় ৪টি অঞ্চল থেকে। ১. পূর্বে ত্রিপুরা রাজ্য থেকে ৩ ডিভিশনের সমবায় গঠিত ৪র্থ কোর সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী অভিমুখে। ২. উত্তরাঞ্চল থেকে ২ ডিভিশনের সমবায় গঠিত ৩৩তম কোর রংপুর, দিনাজপুর, বগুড়া অভিমুখে। ৩. পশ্চিমাঞ্চল থেকে ২ ডিভিশনের সমবায় গঠিত ২য় কোর যশোর, খুলনা, কুষ্টিয়া, ফরিদপুর অভিমুখে। এবং ৪. মেঘালয় রাজ্যের তুরা থেকে ডিভিশন অপেক্ষা কম আরেকটি বাহিনী জামালপুর, ময়মনসিংহ অভিমুখে। এর সঙ্গে যুক্ত হয় ভারতের বিমান ও নৌশক্তি।
মুক্তিযোদ্ধাদের প্রচ্ছন্ন কিন্তু সদা তৎপর সহযোগিতা এবং স্বাধীনতাকামী জনসাধারণের স্বতঃস্ফূর্ত সাহায্য ও সক্রিয় সহযোগিতা, এই সমুদয় শক্তির সংমিশ্রণ ও সহযোগিতায় বাংলাদেশে পাকিস্তানি আধিপত্য স্বল্প সময়ের মধ্যে বিলোপ করার যথেষ্ট ছিল। বস্তুত যুদ্ধারম্ভের সঙ্গে সঙ্গে ভারত বাংলাদেশ মিলিত বাহিনীর বিজয় সম্পর্কে সন্দেহের অবকাশ কোনো মহলেই ছিল না। পাকিস্তানের উচ্চতর নেতৃত্বের মধ্যেও এ বিষয়ে সংশয় থাকার কোনো যুক্তি ছিল না। তৎসত্ত্বেও ৩রা ডিসেম্বর তারাই সংঘর্ষ সম্প্রসারণে উদ্যোগী ভূমিকা গ্রহণ করে। যেভাবেই হোক, ইয়াহিয়া চক্রের মাঝে এই বিশ্বাস গড়ে উঠেছিল যে যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অন্তত মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অভ্যুদয় রোধকল্পে তার সামরিক শক্তির সম্ভার নিয়ে যুদ্ধবিরতি এবং পূর্বতন স্থিতাবস্থা কায়েম করার জন্য তৎপর হয়ে উঠবে। কার্যক্ষেত্রেও ঘটেছিল তাই। ফলে মার্কিন প্রচেষ্টাকে প্রতিহত করার জন্য পাল্টা আন্তর্জাতিক শক্তির সমাবেশ অত্যাবশ্যক হয়ে ওঠে। এইভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শেষ অঙ্কে ভারত বাংলাদেশ মিলিত শক্তির প্রত্যাশিত বিজয় অনিশ্চিত হয়ে পড়ে মার্কিন প্রশাসন সৃষ্ট বিশ্ব ভূ রাজনৈতিক সংঘাতের ফলে। ৪ ডিসেম্বর বাংলাদেশের রণাঙ্গনে কোনো বড় অগ্রগতি ঘটার আগেই ওয়াশিংটনের WSAG'র বৈঠকে কিসিঞ্জার নিরাপত্তা পরিষদের আহত অধিবেশনে যুদ্ধবিরতি ও সৈন্য প্রত্যাহারের দাবি সম্বলিত মার্কিন প্রস্তাব পেশ করার জন্য এমনই ব্যস্ত হয়ে পড়েন যে এ ব্যাপারে পাশ্চাত্য মিত্র রাষ্ট্রসমূহের সঙ্গেও আলোচনার কোনো সময় তাদের ছিল না। এই ব্যস্ততা ছিল কিসিঞ্জারের নিজের ভাষায় তাদের বৃহত্তর রণনীতির সঙ্গে সংশ্লিষ্ট। WSAG'র বৈঠকে মার্কিন জয়েন্ট চিফ অফ স্টাফ JCS এর পক্ষে অ্যাডমিরাল জুম ওয়াল্ট পাকিস্তানের সামরিক সরবরাহ পরিস্থিতি ১ বা ২ সপ্তাহের মধ্যেই সঙ্গীন হয়ে ওঠার আশঙ্কা প্রকাশ করায় কিসিঞ্জারের ব্যস্ততার কারণ স্পষ্টতর হয়। মার্কিন পররাষ্ট্র দফতর উচ্চতর কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত এক প্রকাশ্য বিবৃতিতে উপমহাদেশে সংঘাতের জন্য মুখ্যত ভারতকে দায়ী করেন। নিরাপত্তা পরিষদের অধিবেশন শুরু হওয়ার পর মার্কিন প্রতিনিধি জর্জ বুশ অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা, ভারত ও পাকিস্তানের সৈন্য স্ব সীমান্তের ভিতরে ফিরিয়ে নেওয়া এবং সেই সিদ্ধান্ত কার্যকর করার উদ্দেশ্যে জাতিসংঘ মহাসচিবকে ক্ষমতা প্রদান করার জন্য এক প্রস্তাব উত্থাপন করেন। কিন্তু এই প্রস্তাবে সমস্যার মূল কারণ তথা পশ্চিম পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক পূর্ব বাংলার সাধারণ মানুষের উপর দীর্ঘ নির্যাতন এবং তার ফলে সৃষ্ট শরণার্থীর ভিড় ও সমস্যা জর্জরিত ভারতের অবস্থা বিবেচনা না করে ভারত ও পাকিস্তানকে একই মানদণ্ডে বিচার করার সোভিয়েত প্রতিনিধি এই প্রস্তাবকে একতরফা বলে অভিহিত করে ভেটো প্রয়োগ করেন। পোল্যান্ডও প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। ফ্রান্স ও ব্রিটেন ভোটদানে বিরত থাকে। পরদিন ৫ ডিসেম্বরে নিরাপত্তা পরিষদের পুনরায় যে অধিবেশন বসে তাতে সোভিয়েত ইউনিয়ন এক প্রস্তাব উত্থাপন করে। এই প্রস্তাবে বলা হয়, পূর্ব পাকিস্তানে এমন এক রাজনৈতিক নিষ্পত্তি প্রয়োজন যার ফলে বর্তমান সংঘর্ষের অবসান নিশ্চিতভাবেই ঘটবে। প্রস্তাবে আরও বলা হয়, পাক বাহিনীর যে সহিংসতার দরুন পরিস্থিতির অবনতি ঘটেছে তাও অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। একমাত্র পোল্যান্ড প্রস্তাবটি সমর্থন করে। চীন বাদে পরিষদের অন্য সকল সদস্য ভোটদানে বিরত থাকে। চীন ভোট দেয় বিপক্ষে। ৪০ দিন আগে জাতিসংঘের সদস্যপদ এবং নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যের আসন লাভের পর এটি ছিল গণপ্রজাতন্ত্রী চীনের প্রথম ভেটো। ওই দিন আরও ৮টি দেশের পক্ষ থেকে যুদ্ধবিরতি ও সৈন্য প্রত্যাহারের পক্ষে নিরাপত্তা পরিষদে আরেকটি প্রস্তাব উত্থাপিত হয়। এই প্রস্তাবের মর্ম পূর্ববর্তী মার্কিন প্রস্তাবের অনুরূপ হওয়ায় সোভিয়েত ইউনিয়ন তার দ্বিতীয় ভেটো প্রয়োগ করে। একই সময় তাস মারফত এক বিবৃতিতে সোভিয়েত সরকার উপমহাদেশের যুদ্ধের জন্য পাকিস্তানকে সর্বাংশে দায়ী করেন। পূর্ব বাংলার জনগণের আইনসঙ্গত অধিকার ও স্বার্থের স্বীকৃতির ভিত্তিতে সংকটের রাজনৈতিক সমাধানের দাবি জানান। এই সংঘর্ষ সোভিয়েত সীমান্তের সন্নিকটে সংঘটিত হওয়ায় এর সঙ্গে সোভিয়েত নিরাপত্তার প্রশ্ন জড়িত বলে উল্লেখ করেন এবং পরিস্থিতির অবনতি রোধকল্পে বিবাদমান পক্ষদ্বয়ের যে কোনোটির সঙ্গে জড়িত হওয়া থেকে বিরত থাকার জন্য বিশ্বের সকল দেশের প্রতি আহ্বান জানান। উপমহাদেশে সংঘর্ষে পাকিস্তানের সহায়তায় তার মিত্রদ্বয় কী ব্যবস্থা নিতে পারে স্পষ্টতই তার সঠিক উপলব্ধির ভিত্তিতে এই সোভিয়েত বিবৃতি প্রচারিত হয়েছিল। ৬ ডিসেম্বরে ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জ্ঞাপিত হয় বাংলাদেশ সম্পর্কে দীর্ঘ প্রতীক্ষিত কূটনৈতিক স্বীকৃতি। একই দিনে পূর্বাঞ্চলে পাকিস্তানের বিমান তৎপরতার ক্ষমতা লুপ্ত হওয়ার ফলে স্থলভূমিতে পাকিস্তানি বাহিনীর অপরিসীম চাপের সম্মুখীন হয়। ৬ ডিসেম্বর থেকে পাকিস্তানের সৈন্যরা ঢাকা ও সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের দিকে পশ্চাদপসরণ শুরু করে।
ওই দিন WSAGর বৈঠকে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার CIA-এর প্রধান রিচার্ড হেলমসের সমীক্ষায় বলা হয় 10 দিনের মধ্যে ভারতীয় বাহিনী পূর্বাঞ্চলে এক চূড়ান্ত সিদ্ধান্ত চাপিয়ে দিতে সক্ষম হবে। মার্কিন সশস্ত্র বাহিনীর সৈন্যাধ্যক্ষ মণ্ডলী JCS এর পক্ষে উপস্থিত জেনারেল ওয়েস্টমরল্যান্ড বরং পূর্বাঞ্চলে পাকিস্তানের প্রতিরোধের মেয়াদ 3 সপ্তাহ অবধি স্থায়ী হতে পারে বলে অভিমত দেন। এরপরই শুরু হয় সামরিক হস্তক্ষেপের অনুক্ত পরিকল্পনা চূড়ান্তকরণের উদ্দেশ্যে কিসিঞ্জারের সুনিশ্চিত প্রশ্নমালা। পূর্ব পাকিস্তানের বিহারিদের হত্যা করা শুরু হয়েছে কিনা, এই আসন্ন রক্তপাত বন্ধের উপায় কি, যুদ্ধবিরতি ও সৈন্য প্রত্যাহারের প্রস্তাব নিরাপত্তা পরিষদ থেকে সাধারণ পরিষদে নিয়ে যাবার ব্যবস্থা সেদিনের মধ্যে সম্পন্ন হবে কিনা, ভারতের নৌ অবরোধ বেআইনি কিনা এবং তার আনুষ্ঠানিক প্রতিবাদের খসড়া শীঘ্র তৈরি করা যাবে কিনা, জর্ডান ও সৌদি আরব থেকে পাকিস্তানে সমরাস্ত্র পাঠানোর পথে যুক্তরাষ্ট্রের আইনে কোনো বাধা আছে কিনা, যদি থাকেও প্রেসিডেন্ট নিক্সন যেহেতু পাকিস্তানের পরাজয় রোধ করতে চান সেহেতু এই বাধাগুলি অপসারণের উপায় কি, ইত্যাদি। সংক্ষেপে সামরিক হস্তক্ষেপের পক্ষে সম্ভাব্য যুক্তি ও উপায় অন্বেষণই ছিল 6 ডিসেম্বরের WSAG বৈঠকের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য দিক। পাশাপাশি শুরু হয় বাংলাদেশে পাকিস্তানের আসন্ন পরাজয় রোধ করার জন্য সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে তীব্র কূটনৈতিক চাপ। প্রেসিডেন্ট নিক্সন সোভিয়েত নেতা ব্রেজনেভের কাছে প্রেরিত এক জরুরি বার্তায় জানান, সোভিয়েত ইউনিয়ন যদি পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য ভারতকে সামরিকভাবে নিষ্ক্রিয় না করে তবে পরবর্তী মে মাসে প্রস্তাবিত রুশ মার্কিন শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়া সম্ভব নয়। এছাড়া সরাসরি ভারতের উপর জাতিসংঘের চাপ প্রয়োগ করার জন্য মার্কিন প্রশাসন ইউনিটিং ফর পিস ধারার অধীনে যুদ্ধবিরতি ও সৈন্য প্রত্যাহারের প্রস্তাব নিরাপত্তা পরিষদ থেকে সাধারণ পরিষদে নিয়ে যাবার জন্য তৎপর হন। 7 ডিসেম্বরে নিয়াজির সর্বাপেক্ষা শক্তিশালী দুর্গ যশোরের পতন ঘটে। ভারতের 9ম ডিভিশন ওই দিন এক রক্তাক্ত যুদ্ধের প্রস্তুতি নিয়ে যশোর সেনাঞ্চলের দিকে অগ্রসর হয়ে দেখতে পায় বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ও রসদভর্তি সুরক্ষিত বাংকার সম্পূর্ণ জনশূন্য। পাকিস্তানের বীর মুজাহিদ 4 ব্যাটালিয়ন সৈন্যের এইরূপ অকস্মাৎ অন্তর্ধানে দেশের পশ্চিমাঞ্চল কার্যত মুক্ত হয়। যশোর থেকে ঢাকা অথবা খুলনার দিকে বিক্ষিপ্ত পলায়ন পর পাকিস্তানি সৈন্যরাই অন্যান্য স্থানে স্বপক্ষীয় সৈন্যদের মধ্যে ভীতি সঞ্চার করে। 2-3টি স্থান বাদে সর্বত্রই পাকিস্তানিদের প্রতিরক্ষার আয়োজনে ধস নামে। 7 ডিসেম্বরে ভারতীয় বাহিনী সিলেটে হেলিকপ্টার যোগে অবতরণ করার পর মুক্তিবাহিনীর সহায়তায় সিলেট শহর মুক্ত করে। ঝিনাইদহ ও মৌলভীবাজারও মুক্ত হয় একই দিনে। ভারতীয় বেতার কেন্দ্র থেকে পাকিস্তানি জওয়ান ও অফিসারদের উদ্দেশ্যে শুরু হয় ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল মানেকশর মনস্তাত্ত্বিক অভিযান। বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবার আগে বরং ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণই পাকিস্তানিদের জন্য অপেক্ষাকৃত নিরাপদ। যশোরের পতন পাকিস্তানের সামরিক প্রতিষ্ঠানের মূল কেন্দ্রকে নাড়া দেয় প্রবলভাবে। 7 তারিখে গভর্নর আব্দুল মালিক পূর্বাঞ্চলের সৈন্যাধ্যক্ষ লেফটেন্যান্ট জেনারেল নিয়াজির অভিমত উদ্ধৃত করে এক দুর্গত বার্তা ইয়াহিয়াকে জানান, যশোরের বিপর্যয়ের ফলে প্রদেশের পশ্চিমাঞ্চলের পতন প্রায় সম্পন্ন এবং মেঘনার পূর্ব দিকের পতনও কেবল সময়ের প্রশ্ন। এ অবস্থায় 48 ঘন্টার মধ্যে যদি প্রতিশ্রুত বৈদেশিক সামরিক সহায়তা না পৌঁছায় তবে জীবন রক্ষার জন্য বরং ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে আলোচনা শুরু করা বাঞ্ছনীয়। গভর্নর মালিকের এই দুর্গত বার্তা ইসলামাবাদের কর্তৃপক্ষের জন্য আরও বেশি দুর্ভাগ্যজনক ছিল এই কারণে যে পশ্চিম পাকিস্তানের সীমান্ত থেকে ভারতের জম্মু ও কাশ্মীরের দিকে তাদের আকস্মিক অগ্রাভিযান তখনও কোনো উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেনি, একমাত্র ছম্ব এলাকায় কিছু অগ্রগতি ছাড়া। উত্তর পশ্চিম ভারতের কোনো বড় বা মাঝারি ভূখণ্ড দখল করার আগেই পূর্ব বাংলায় তাদের সামরিক নেতৃত্ব যদি আত্মসমর্পণের জন্য ব্যাকুল হয়ে পড়ে তবে সমূহ বিপর্যয়। কাজেই মালিকের দুর্গত বার্তা ওই সন্ধ্যাতেই হোয়াইট হাউসে পৌঁছানো হয়, সম্ভবত অবিলম্বে মার্কিন সামরিক হস্তক্ষেপের জন্য মালিকের আবেদনকে আকুলতর করেই। পাকিস্তান যাতে পূর্বাঞ্চলে পরাজিত না হয় তন্মর্মে ব্যবস্থা গ্রহণের জন্য পেন্টাগনের সুপারিশ কিসিঞ্জারের কাছে পৌঁছানোর কথা ছিল ওই দিনই। ফজল মুকিম খানের বর্ণনা অনুসারে আরও 2 দিন আগে অর্থাৎ 5 ডিসেম্বর থেকে নিয়াজের মনোবল ঠিক রাখার জন্য পাকিস্তানের প্রধান সেনাপতি আব্দুল হামিদ আসন্ন চীনা হস্তক্ষেপের সংবাদ নিয়াজিকে দিয়ে চলেছিল। উত্তরের গিরিপথের প্রায় সবকটি তখনও বরফমুক্ত, কিন্তু সিংকিয়াং সীমান্তে সোভিয়েত স্থল ও বিমান বাহিনীর শক্তি বৃদ্ধির তাৎপর্য চীনের জন্য উপেক্ষণীয় ছিল না। নিক্সন প্রশাসনের জন্য সমস্যা তখন কম নয়।
বস্তুত পাকিস্তানকে সাহায্য করার জন্য সামরিক হস্তক্ষেপের যৌক্তিকতা মার্কিন জনসাধারণের কাছে গ্রহণযোগ্য করানো তখন এক দুঃসাধ্য ব্যাপার। কি মানবিকতার যুক্তিতে, কি যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের বিবেচনা থেকে? মার্কিন প্রশাসনের পাকিস্তান নীতি নিয়ে মার্কিন গণপ্রতিনিধি ও সংবাদ মাধ্যমগুলির সমালোচনা তখন তুঙ্গে। মার্কিন সিনেটে এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভ ডেমোক্র্যাট দলীয় কোনো সদস্য পাকিস্তানি জান্তার গণহত্যা, নির্যাতন ও মানবতা বিরোধী নীতির প্রতি মার্কিন প্রশাসনের সমর্থন এবং জাতিসংঘের বিলম্বিত ও একদেশদর্শী ভূমিকার তীব্র সমালোচনা করেন। মানবতাবাদী কারণ ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের নিরেট জাতীয় স্বার্থের হিসাব নিকাশ থেকে উপমহাদেশের সংঘর্ষের জন্য ভারতকে এককভাবে দোষী করা, ভারতের উন্নয়ন বরাদ্দ বন্ধ করা প্রভৃতি বিষয়ে মার্কিন সরকারের গৃহীত ব্যবস্থার যৌক্তিকতা সম্পর্কে মার্কিন সংবাদ মাধ্যমগুলি নানা প্রশ্ন তোলে। জনমতের এই প্রচণ্ড বিরুদ্ধতা দৃষ্টে 7 ডিসেম্বর কিসিঞ্জার নিজেই এক অজ্ঞাতনামা সরকারি মুখপাত্র হিসেবে আস্থাভাজন কিছু সাংবাদিকদের কাছে পরিবেশিত এক সমীক্ষার দ্বারা মার্কিন জনমত পরিবর্তনের চেষ্টা করেন। কিসিঞ্জারের এই বেনামি সমীক্ষা মার্কিন জনমতকে পরদিন কতটুকু বিভ্রান্ত করতে সক্ষম হতো তা অজ্ঞাত থাকলেও জাতিসংঘ সাধারণ পরিষদ উপমহাদেশের যুদ্ধ বন্ধ করার পক্ষে সেদিন যে রায় দেন তাই মার্কিন সরকারের পরবর্তী কার্যক্রমের প্রধান মূলধনে পরিণত হয়। সাধারণ পরিষদ 7 ডিসেম্বর রাত্রিতে উপমহাদেশে তখন 8 ডিসেম্বর অবিলম্বে যুদ্ধবিরতি, উভয় পক্ষের সৈন্য প্রত্যাহার এবং শরণার্থী প্রত্যাবর্তনের জন্য রাজনৈতিক সমাধানের আহ্বান সম্বলিত এক প্রস্তাব 104 থেকে 11 ভোটে গ্রহণ করে। প্রত্যেক বক্তার জন্য সর্বাধিক 10 মিনিট বরাদ্দ করে উপমহাদেশের এই অত্যন্ত জটিল বিষয়কে অসম্ভব তাড়াহুড়ার মধ্য দিয়ে সাধারণ পরিষদ আলোচনা করার ফলে অধিকাংশ সদস্য দেশের জন্যই বাধ্যত যুক্তিসঙ্গত এই প্রস্তাবের প্রকৃত মর্ম উপলব্ধি করা সম্ভব হয়নি। তাছাড়া তৃতীয় বিশ্বের অধিকাংশ দেশের জন্যই অভ্যন্তরীণ আঞ্চলিক অসন্তোষ এবং বিবাদমান প্রতিবেশীর উপস্থিতি এক সাধারণ সমস্যা। ফলে বিপুল ভোটাধিক্যে প্রস্তাবটি গৃহীত হয়। সোভিয়েত ইউনিয়ন, সমাজতন্ত্রী কয়েকটি দেশ, ভারত ও বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ ভুটান বাংলাদেশের অভ্যুদয় রোধ করার জন্য এই আন্তর্জাতিক কূটবুদ্ধির বিজয়ের মুখেও অটল থাকে। উপমহাদেশের সংঘাতের জটিলতা সম্পর্কে ব্রিটেন ও ফ্রান্সের উপলব্ধি অপেক্ষাকৃত গভীর ছিল বলে মার্কিন প্রচেষ্টা সত্ত্বেও এই দুই দেশ এবং আরও 8টি দেশ ভোটদানে বিরত থাকে। 8 ডিসেম্বরের রণক্ষেত্রের অবস্থা পাকিস্তানের জন্য আরও শোচনীয়। পশ্চিম পাকিস্তানে তাদের মূল ভরসার স্থলছম্বে উপর্যুপরি চেষ্টা সত্ত্বেও পাকিস্তানের অগ্রগতি প্রায় থেমে যায়। অন্যত্র অবস্থা বেশ খারাপ। রাজস্থান সিন্ধু সীমান্তে বরং ভারতের প্রাধান্যই পরিলক্ষিত হয়। করাচির উপর ভারতীয় নৌ ও বিমান আক্রমণ অব্যাহত থাকে। পূর্বাঞ্চলে পাকিস্তানের অবস্থা ক্রমেই সঙ্গীন। যশোরের মতো ব্রাহ্মণবাড়িয়া থেকেও পাক সৈন্যরা পালিয়ে আসে। কুমিল্লার এক অংশের পতন অনিবার্য হয়ে ওঠে এবং অন্য অংশের পাশ কাটিয়ে ভারত বাংলাদেশ মিলিত বাহিনী এগুতে থাকে। কিন্তু পাক বাহিনী এই পশ্চাৎপসরণের পর ঢাকার চারপাশে নিজেদের অবস্থানকে পুনর্গঠিত করতে সক্ষম হবে কিনা তা তখনও অজ্ঞাত। সংক্ষেপে, পশ্চিম পাকিস্তানে তাদের কোনো অগ্রগতি নেই, আর পূর্ব কেবল পশ্চাৎগতি। তথাপি কিসিঞ্জার পাকিস্তানের জন্য সামরিক সরবরাহ নিশ্চিত করার পক্ষে দৃঢ় অভিমত প্রকাশ করেন। সঙ্গে সঙ্গে আক্ষেপ করে বলেন যে বর্তমান পরিস্থিতিতে সবকিছুই আমরা করেছি, কিন্তু সবই 2 সপ্তাহের বিলম্বে। কিসিঞ্জার তার গ্রন্থে উল্লেখ করেছেন, আজাদ কাশ্মীর দখল এবং পাকিস্তানের বিমান ও সাঁজোয়া বাহিনী ধ্বংসের ব্যাপারে ভারতের অভিপ্রায় সংক্রান্ত তথ্য সিআইএর এমন এক সূত্র কর্তৃক সংগৃহীত যে এর সত্যতা সম্পর্কে তাদের কোনো সন্দেহ ছিল না। বাংলাদেশকে মুক্ত করার পর সেখান থেকে ভারতীয় বাহিনীর একাংশ পশ্চিমের রণাঙ্গনে স্থানান্তরিত করে কথিত লক্ষ্য অর্জনের বাসনা পোষণ ভারতীয় নেতৃত্বের একাংশের পক্ষে অসম্ভব ছিল না। কিন্তু আন্তর্জাতিক পরিস্থিতির আলোকে বিশেষত 7 থেকে 8 ডিসেম্বরে সাধারণ পরিষদের ভোট জোট নিরপেক্ষ সমস্ত দেশের মধ্যে একমাত্র ভুটানের সমর্থন লাভ করার পর এই ভাষণা যে আরও বাস্তবধর্মী নয় সে কথা ভারতের নীতি নির্ধারকদের কোনো অংশের কাছে অস্পষ্ট থাকার কথা নয়। পক্ষান্তরে ভারতের এহেন চাঞ্চল্যকর উদ্যোগের উদ্ঘাটন ব্যতীত সাধারণ পরিষদের ভোট এবং কিসিঞ্জারের বেনামি সমীক্ষা সত্ত্বেও মার্কিন জনমতের বিরুদ্ধতা অতিক্রম করে সামরিক হস্তক্ষেপের যৌক্তিকতা প্রতিষ্ঠা করা মার্কিন প্রশাসনের পক্ষে তখনও দুরূহ।
এই তথ্যের সূত্র ও নির্ভরযোগ্যতা সম্পর্কে ভ্যান হোলেন তার 1980 সালের প্রবন্ধে যে সংক্ষিপ্ত আলোকপাত করেছেন তা থেকে জানা যায় সিআইএর এই সূত্রটি আগস্ট মাসে ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্টের জন্য প্রণীত এক গোপন সমীক্ষায় দাবি করেছিল যে মৈত্রী চুক্তির ফলে সোভিয়েত ইউনিয়ন ভারতকে মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদান থেকে নিবৃত্ত করবে। স্মরণযোগ্য যে আগস্ট মাসের এই উদ্দেশ্যমূলক সমীক্ষা নিউ ইয়র্ক টাইমসে ফাঁস হওয়ার পর ভারতের দক্ষিণপন্থী দলসমূহ এবং আওয়ামী লীগের দক্ষিণপন্থী অংশ একযোগে ভারত সোভিয়েত চুক্তির বিরুদ্ধে অপপ্রচার ও আন্দোলন শুরু করে। সেই একই সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের বিমান ও সাঁজোয়া বাহিনীর ধ্বংস সাধন পাকিস্তানি কাশ্মীর দখলের জন্য ভারতীয় অভিসন্ধির অভিযোগ আনার পর 9 ডিসেম্বরে প্রেসিডেন্ট নিক্সন অপেক্ষমান মার্কিন সপ্তম নৌবহরকে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে রওনা হওয়ার নির্দেশ দেন। প্রত্যাসন্ন হামলা থেকে পশ্চিম পাকিস্তানকে রক্ষা করার জন্য সপ্তম নৌবহরকে পাঠানো হয় করাচির সন্নিকটে আরব সাগরে নয়, বরং তার প্রায় 3000 কিলোমিটার পূর্বে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে। এবং এই মহৎ দায়িত্ব পালনের জন্য কথিত ভারতীয় প্রচেষ্টা উদ্ঘাটিত হওয়ার প্রায় 2 সপ্তাহ আগেই প্রশান্ত মহাসাগরীয় সপ্তম নৌবহরের এখতিয়ার বঙ্গোপসাগর অবধি সম্প্রসারিত করা হয়। ঘটনার ও ব্যাখ্যার এইসব অসঙ্গতি বৃহত্তর যুদ্ধের ডামাডোলে চাপা পড়ে। এসব অসঙ্গতি অক্ষত রেখেই নিক্সন ও কিসিঞ্জার স্ব স্মৃতিকথায় পশ্চিম পাকিস্তানের উপর আক্রমণের বিরুদ্ধে ভারতকে সতর্ক করে দেবার উদ্দেশ্যে সপ্তম নৌবহর পাঠানো হয়েছিল বলে দাবি করেন। কিন্তু প্রকৃতপক্ষে মুক্তপ্রায় বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর সর্বাত্মক পতন রোধের জন্য নৌ, বিমান ও স্থল তৎপরতা চালানোই যে সপ্তম নৌবহরের প্রকৃত উদ্দেশ্য ছিল তা অন্যান্য নির্ভরযোগ্য সূত্রে সমর্থিত। স্পষ্টতই এই শক্তিশালী নৌবহরের গঠন ছিল বঙ্গোপসাগরে ভারতের নৌ অবরোধ ব্যর্থ করা, পাকিস্তানি স্থল বাহিনীর তৎপরতায় সাহায্য করা, ভারতীয় বিমান তৎপরতা প্রতিহত করা এবং মার্কিন নৌসেনা অবতরণে সাহায্য করার উপযোগী। কিন্তু মার্কিন নৌবহরের জন্য বঙ্গোপসাগর ছিল 4 বা 5 দিনের যাত্রাপথ। সপ্তম নৌবহর যখন যাত্রা শুরু করে তখন অর্থাৎ 9 থেকে 10 ডিসেম্বরে ভারত ও বাংলাদেশের মিলিত বাহিনীর অগ্রাভিযানের মুখে পাকিস্তানি বাহিনী দ্রুত পশ্চাৎপসরণে ব্যস্ত। 9 ডিসেম্বরে চাঁদপুর ও দাউদকান্দি থেকে পাকিস্তানি দখলের অবসান ঘটায় মেঘনার সমগ্র পূর্বাঞ্চল শত্রুমুক্ত হয়। ত্রিপুরার দিক থেকে আগত ভারতের প্রথম স্থল বাহিনী 4th কোরের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল শগৎ সিং এর কাছে স্পষ্ট হয়ে ওঠে যে প্রশস্ত মেঘনা ও তার শাখা প্রশাখার প্রতিবন্ধকতা সত্ত্বেও ঢাকা কোনো সাধ্যাতীত লক্ষ্য নয়। 10 ডিসেম্বরে রায়পুরা অঞ্চলে মোট 14টি হেলিকপ্টারের সাহায্যে ভারতীয় বাহিনীর অগ্রবর্তী অংশ মেঘনা অতিক্রম করে এবং স্থানীয় জনসাধারণের উদ্দীপ্ত সহযোগিতায় দেশি নৌকার সাহায্যে অবশিষ্ট সৈন্য ও যুদ্ধ সরঞ্জাম মেঘনার অপর পারে আনার কাজ শুরু হয়। পক্ষান্তরে 9 এবং 10 ডিসেম্বরে পাকিস্তানের 14th ও 16th ডিভিশন যথাক্রমে কুমিল্লা ও উত্তরবঙ্গ থেকে পিছু হটতে থাকে। 9 ডিসেম্বরে ঢাকাতেও পাকিস্তানের সামরিক নেতৃত্ব ও গভর্নর মালিক সসৈন্যে পূর্ব পাকিস্তান ত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করে। ওই দিন দাউদকান্দির পতনের পর তাদের কাছে এই কথা হয়তো অজ্ঞাত ছিল না যে ঢাকাই ভারতীয় বাহিনীর পরবর্তী লক্ষ্য। জানা যায় পাকিস্তানিদের সম্পূর্ণ পশ্চাদপসরণের সিদ্ধান্ত ইয়াহিয়ার পূর্ণ অনুমোদন লাভ করে। 10 ডিসেম্বর হেলিকপ্টার যোগে ভারতীয় বাহিনীর রায়পুরা অবতরণের পর এবং প্রায় 3 ঘণ্টা ব্যাপী ঢাকার সামরিক লক্ষ্যবস্তুসমূহের উপর ভারতীয় বিমানের আক্রমণ চলার পর গভর্নরের সামরিক উপদেষ্টা রাও ফরমান আলী ঢাকায় অবস্থানকারী জাতিসংঘের সহকারী মহাসচিব পল মার্ক হেনরিকে অবিলম্বে যুদ্ধবিরতির আয়োজন করে পূর্ব পাকিস্তানের নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা এবং সমগ্র পাকিস্তানি বাহিনীকে সসম্মানে পূর্ব পাকিস্তান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা সম্পন্ন করার আবেদন জানায়। পল মার্ক হেনরি ঢাকাস্থ আমেরিকান, রাশিয়ান, ব্রিটিশ ও ফরাসি কনসালকে অবহিত করার পর এই প্রস্তাব জাতিসংঘ সদর দফতরে প্রেরণ করেন। নিরাপত্তা পরিষদে যখন রাও ফরমান আলীর এই প্রস্তাব নিয়ে আলোচনার উদ্যোগ চলছিল সে সময় হঠাৎ প্রেসিডেন্ট ইয়াহিয়া কর্তৃক এই প্রস্তাব নাকচ হওয়ার সংবাদ পৌঁছায়। বস্তুত রাও ফরমান আলীর প্রস্তাবের সংবাদ ওয়াশিংটনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মার্কিন সরকার এই প্রস্তাব রদ করার পরামর্শ সহ ইয়াহিয়াকে জানান যে পাকিস্তানি বাহিনীকে সাহায্য করার জন্য সপ্তম নৌবহর ইতিমধ্যেই বঙ্গোপসাগরের দিকে রওনা হয়েছে। এর ফলে ইয়াহিয়ার মত পরিবর্তিত হয়। অন্যদিকে নিক্সনের পূর্ববর্তী সতর্কবাণীর জবাবে 9 ডিসেম্বরে ব্রিজনেভ নিক্সনকে জানান যে
উপমহাদেশের সমস্যা সমাধানের জন্য প্রয়োজন পূর্বাঞ্চল থেকে পাকিস্তানের সৈন্য প্রত্যাহারের জন্য ইয়াহিয়াকে সম্মত করানো। রণাঙ্গনের বাস্তব চাপে 10 ডিসেম্বরে পাকিস্তান নিজেই যখন সম্মানজনকভাবে সৈন্য প্রত্যাহারের জন্য উদ্যোগী হয়ে ওঠে, তখন সেই উদ্যোগকে সমর্থন না করে মার্কিন সরকার বরং তা রদ করার ব্যবস্থা গ্রহণ করেন। অধিকন্ত ভারতকে যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত করানোর তাগিদ দিয়ে 9 ও 10 ডিসেম্বরে নিক্সন ব্রেজনেভকে 2 দফা বার্তা পাঠান। 10 ডিসেম্বরে ভারতীয় বাহিনীর মেঘনা অতিক্রমে সংবাদ লাভের পর যে কোনো মূল্যে এই অগ্রাভিযান রোধ করে সপ্তম নৌবহরকে বঙ্গোপসাগরের উপকূলবর্তী করার মতো সময় লাভের উদ্দেশ্যে ভারতীয় সৈন্য ফিরিয়ে নিয়ে যাওয়ার শর্ত ছাড়াই যে যেখানে আছে সেই ভিত্তিতে নিশ্চল যুদ্ধবিরতি তথা স্ট্যান্ড স্টিল সিজফায়ার কার্যকর করার ব্যাপারে ভারতকে সম্মত করানোর জন্য ব্রেজনেভের উপর চাপের মাত্রা বাড়ানো হয় এবং তাকে জানানো হয় যে ভারত যদি এর পরেও সম্মত না হয় তবে যুক্তরাষ্ট্র নিজেই এই যুদ্ধে জড়িয়ে পড়বে। নিক্সন প্রদর্শিত এই ভীতি জোরদার করার উদ্দেশ্যে কিসিঞ্জার নিজেও ওয়াশিংটনস্থ সোভিয়েত প্রতিনিধি ভোরেন্টসভকে ভারতীয় আক্রমণের বিরুদ্ধে পাকিস্তানকে সাহায্য করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার সংক্রান্ত 1962 সালে স্মারকলিপি পড়ে শোনান এবং এই অঙ্গীকার রক্ষার জন্য মার্কিন সরকারের সংকল্প ব্যক্ত করেন। ওই দিন সন্ধ্যায় কিসিঞ্জার নিউ ইয়র্কে হুয়াংহুয়ার সঙ্গে সমগ্র পরিস্থিতি আলোচনা করেন এবং বিশেষ করে পশ্চিম পাকিস্তানের সশস্ত্র বাহিনী ধ্বংসের জন্য ভারতীয় পরিকল্পনা সম্পর্কে সিআইএ কর্তৃক সংগৃহীত নির্ভরযোগ্য তথ্যের উল্লেখ করেন। সম্ভবত এই আলোচনার ফলে তিব্বত ও সিনকিয়াংয়ের মতো ভূখণ্ডের জন্য ভারত সোভিয়েত আতাত কোনো তাৎপর্য বহন করে কিনা সে সম্পর্কে হুয়াংহুয়ার সন্দেহ গভীরতর হয় এবং হুয়াংহুয়া উপমহাদেশের সংঘর্ষে চীনের সামরিক দায়িত্ব সম্পর্কে যে আবেগপূর্ণ মন্তব্য করেন তা কিসিঞ্জার বিলম্ব হলেও চীনের সামরিক হস্তক্ষেপের আভাস হিসেবে গণ্য করেন। ফলে উৎসাহিত কিসিঞ্জার একই দিনে অর্থাৎ 10 ডিসেম্বরে তৃতীয়বারের মতো হুঁশিয়ারি সহ সোভিয়েত ইউনিয়নকে জানিয়ে দেন যে ভারতকে যুদ্ধবিরতিতে সম্মত করানোর ব্যাপারে শীঘ্রই কোনো সন্তোষজনক উত্তর যদি সোভিয়েত ইউনিয়ন না দিতে পারে তবে যুক্তরাষ্ট্র সপ্তম নৌবহর প্রেরণ সহ শক্ত ব্যবস্থা গ্রহণ করবে। উপমহাদেশের সংঘর্ষকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র শক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারে এই উপলব্ধি স্পষ্টতই সোভিয়েত ইউনিয়নের আগে থেকেই ছিল। কাজে 5 ডিসেম্বরে সকল রাষ্ট্রকে পাকিস্তান বা ভারতের সক্রিয় পক্ষাবলম্বন থেকে বিরত থাকার আহ্বান জানানো ছাড়াও তা যাতে সংশ্লিষ্ট শক্তিসমূহ কর্তৃক গ্রাহ্য হয় তোর জন্য সোভিয়েত সরকার তাদের নৌবাহিনীকে সতর্ক রাখে। মার্কিন নৌবহরের যাত্রারম্ভের আগেই সোভিয়েত পূর্ব উপকূল থেকে আগত রুশ যুদ্ধজাহাজ ও সাবমেরিন তাদের ভারত মহাসাগরীয় নৌবহরের শক্তি বৃদ্ধি শুরু করে এবং মার্কিন নৌবহর যখন বঙ্গোপসাগরের নিকটবর্তী হয় তখন 5টি সাবমেরিন সহ মোট 16টি যুদ্ধ ও সরবরাহ জাহাজ বঙ্গোপসাগরে বা তার আশেপাশে সমবেত হয়েছিল বলে জানা যায়। 10 ডিসেম্বর মার্কিন সপ্তম নৌবহর চীন সাগর ও ভারত মহাসাগর সংযোগকারী 500 মাইল দীর্ঘ মালাক্কা প্রণালীর ওপারে ভারত মহাসাগরে সোভিয়েত নৌবহরের সমাবেশেও তখন পূর্ণতা প্রাপ্ত নয়। এই অবস্থায় জানা যায় সপ্তম নৌবহরের গতিবিধি জানার জন্য সোভিয়েত ইউনিয়ন কসমস 464 পর্যবেক্ষণ উপগ্রহ উৎক্ষেপণ করে। তার 4 দিন আগে সম্ভবত উপমহাদেশের রণাঙ্গন পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কসমস 464 উপগ্রহটি উৎক্ষেপিত হয়। 10 ডিসেম্বর সন্ধ্যায় নিউ ইয়র্ক থেকে সপ্তম নৌবহরের যাত্রা সংক্রান্ত প্রথম যে সংবাদ দিল্লি এসে পৌঁছায় তদনুযায়ী কেবল বঙ্গোপসাগরে শক্তি প্রদর্শন নয়, বাংলাদেশের উপকূলের সাথে সংযোগ প্রতিষ্ঠাও ছিল মার্কিন নৌবহরের প্রধান লক্ষ্য। ভারতীয় সশস্ত্র বাহিনীর মধ্যে প্রথম যাদের কাছে এই সংবাদ এসে পৌঁছায় তারা মুহূর্তে ধারণা করে নেন যে এরপরে যুদ্ধের গতিধারা যে কোন দিকে মোড় নিতে পারে। রাত্রিতে দিল্লির সর্বোচ্চ সামরিক মন্ত্রিসভায় গভীর সংকটের আবহাওয়া বিরাজমান ছিল। প্রত্যাসন্ন বহির্হস্তক্ষেপে সমুচিত প্রতিবিধান নির্দেশের প্রশ্নে ভারতীয় সশস্ত্র বাহিনীর উচ্চতর নেতৃবর্গের অধিকাংশই ছিলেন প্রায় নিরুত্তর। পাকিস্তানি বাহিনীর শেষ প্রতিরক্ষার স্থল ঢাকাকে মুক্ত করার আগেই বাংলাদেশের উপকূল ভাগে বিশ্বের সর্বাপেক্ষা শক্তিশালী নৌবহর সমাবেশের আয়োজন এবং সিকিম ভুটানের উত্তর সীমান্তে চীনা সামরিক বাহিনীর অগ্রবর্তী অবস্থানের ফলে বাংলাদেশের যুদ্ধের পরিধি অসামান্যভাবে বিস্তৃত এবং এর পরবর্তী গতিধারা জটিল, অনিশ্চিত ও বিপজ্জনক হয়ে ওঠে। এই বৃহত্তর সংঘাত থেকে ভারতের পিছিয়ে যাবার পথ উন্মুক্ত রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চল স্থিতাবস্থা এবং সংকটের রাজনৈতিক মীমাংসার প্রস্তাব উত্থাপন করে।
এই সম্মানজনক পশ্চাৎপসরণের সঙ্গে পরাজয়ের উপাদান প্রচ্ছন্ন থাকলেও উদ্ভূত সামরিক পরিস্থিতিতে তা প্রত্যাখ্যান করার মধ্যে যে অদম্য সাহস ও নির্ভুল সিদ্ধান্ত গ্রহণের প্রশ্ন জড়িত ছিল, সেই দুরূহ পরীক্ষায় ইন্দিরা গান্ধী সমুত্তীর্ণ হন। সপ্তম নৌবহরের বর্ণিত উদ্দেশ্য ব্যর্থ করার জন্য ভারতের দুর্বল নৌশক্তি সর্বাত্মক ব্যবহার, ঢাকা অভিমুখে সামরিক অভিযানে গতি বৃদ্ধি এবং মৈত্রী চুক্তি অনুযায়ী বহিরাক্রমণের বিরুদ্ধে সর্বাধিক সোভিয়েত সামরিক সহায়তা নিশ্চিত করার উদ্দেশ্যে ডিপিধরকে মস্কো প্রেরণ, এই তিনটি সিদ্ধান্ত প্রধানমন্ত্রী ইন্দিরা একে একে ঘোষণা করেন। এর আগে ওই দিন বাংলাদেশের প্রত্যাশন্ন মুক্তির পটভূমিতে ভারত ও বাংলাদেশ সেনাবাহিনীর মিলিত অভিযানের জন্য যুগ্ম কমান্ডো ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। কিন্তু দিবাবসানে যখন দেখা যায় যুদ্ধের পরিধি প্রায় সীমাহীনভাবে বিস্তৃত হওয়ার পথে, তখন ভারতের জন্য মস্কোর পূর্ণাঙ্গ সামরিক সহযোগিতা এবং উচ্চতর পর্যায়ে মস্কোর সঙ্গে সামরিক ও কূটনৈতিক উদ্যোগের সমন্বয় সাধন মূল প্রয়োজন হয়ে দাঁড়ায়। পরদিন 11 ডিসেম্বর সন্ধ্যায় শত্রুমুক্ত যশোরের পূর্ব নির্ধারিত সফর থেকে কলকাতা ফিরে আসার আগে পর্যন্ত তাজউদ্দিন জানতেই পারেননি মার্কিন হস্তক্ষেপের আশঙ্কা সত্যি বাংলাদেশের আকাশ অন্ধকারাচ্ছন্ন করতে চলেছে। ডিপিধর দিল্লি থেকে মস্কোর উদ্দেশ্যে রওনা হন সেই দিনই। স্পষ্টতই ইসলামাবাদের নয়া নির্দেশ অনুযায়ী জেনারেল নিয়াজি পুনরায় ঢাকা রক্ষার জন্য আমৃত্যু যুদ্ধ চালিয়ে যাবার সংকল্প প্রচার করতে শুরু করেন। কিন্তু ঢাকা রক্ষার জন্য না ছিল তাদের কোনো আয়োজন, না ছিল উদ্যম। নদীমাতৃক এই অঞ্চলের প্রাকৃতিক প্রতিবন্ধকতা অনুযায়ী ঢাকা প্রতিরক্ষার জন্য বহু রচনার সম্ভাবনা দুটি, একটি দূরবর্তী, অন্যটি ঢাকা নগরীর নিকটবর্তী। আরিচা, কালিয়াকৈর, নরসিংদী, বৈদ্যর বাজার, নারায়ণগঞ্জ ঘিরে ঢাকার জন্য দূরবর্তী প্রতিরক্ষা বৃত্ত রচনার যে সুযোগ ছিল, স্পষ্টতই তা সদ্ব্যবহারের উদ্যোগ পাকিস্তানিদের ছিল না। ঢাকার নিকটবর্তী প্রতিরক্ষা ব্যুহ গড়ে তোলার সুযোগ ছিল মিরপুর ব্রিজ, টঙ্গী ব্রিজ, ডেমরা ফেরি ও নারায়ণগঞ্জে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে। কিন্তু সর্ববিষয়ে বৈদেশিক সাহায্যের উপর নির্ভর করার দীর্ঘ মনোবৃত্তির ফলেই হয়তো পাকিস্তানের নেতৃত্ব নিজেদের শেষ আত্মরক্ষার জন্য আমেরিকা ও চীনের সাহায্যের উপর মানসিকভাবে নির্ভরশীল ছিল, এবং সে কারণেই ঢাকার নিকটবর্তী প্রাকৃতিক প্রতিবন্ধকতাকে জোরদার করার মতো কোনো ব্যবস্থা তারা অবলম্বন করে ওঠেনি।